হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বেইজ থিওরেম অধ্যায়ের আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দেবো যে অঙ্কগুলো টোকার পরিবর্তে বোঝার চেষ্টা ভালোভাবে করো। যদি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে এই ধরনের যে কোনো সমস্যায় পরীক্ষার হলে তোমরা সহজেই করে ফেলতে পারবে। আরেকটি কথা তোমাদের আমি বলবো যে যদি আমার ভিডিওর অঙ্কগুলো তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার ও কমেন্ট করো। চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। আজ আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এর দুয়ের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, একটি হচ্ছে বিবৃতি এ আর একটি হচ্ছে বিবৃতি বি। বিবৃতি এ এবং বিবৃতি বি আমরা বিবেচনা করে বলবো যে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক। বিবৃতি এতে বলা হয়েছে বেইজ উপপাদ্যে A1, A2, A3 ... AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। আর বিবৃতি বিতে বলা হয়েছে বেইজ উপপাদ্যে x/A1, x/A2, x/A3 ... x/AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে বেইজ এর উপপাদ্যটি একবার পড়ে নেব। দেখো বেইজের উপপাদ্যে কি বলছে। বেইজের উপপাদ্যে বলছে একটি ঘটনা x ঘটতে পারে যদি n সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, AN এর মধ্যে একটি ঘটে। তাহলে দেখো বেইজ উপপাদ্যে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে A1, A2, AN এই n সংখ্যক ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তারপর কি বলছে না, তারপর বলছে যে এখন P(A1, P(A2, P(AN) সম্ভাবনাগুলি এবং P(x/A1, P(x/A2, P(x/AN) শর্তযুক্ত সম্ভাবনাগুলির মান জানা থাকলে x ঘটনা ঘটেছে এই শর্তে AI ঘটনার শর্তযুক্ত সম্ভাবনার মান অর্থাৎ সেটা হবে P(AI/X) এর মান নিম্নরূপ হবে। এবং দেখো P(AI/X) এর যে ফর্মুলা হয় সেটি দেওয়া আছে। তাহলে দেখো বেইজ উপপাদ্যে x/A1, x/A2 এইভাবে x/A3, x/A4 ... x/AN এই ঘটনাগুলো কিন্তু বলে দেওয়া নেই যে এরা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তাহলে আমরা বলতে পারছি বেইজ থিওরেম থেকে যে x/A1, x/A2, x/AN এই ঘটনাগুলো পরস্পর পৃথক এবং সম্পূর্ণ নয়। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই, দেখি কোন উত্তরটি সঠিক। দেখো বিবৃতি এ কি বলেছে না, বেইজ উপপাদ্যে A1, A2, A3 ... AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। আমরা বেইজ থিওরেমের পড়লাম যে A1, A2, A3 ... AN এই n সংখ্যক ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাই বিবৃতি এ হচ্ছে সত্য। তাহলে বিবৃতি এ হচ্ছে সত্য। এবার দেখো বিবৃতি বি বলছে x/A1, x/A2, x/A3 ... x/AN এই ঘটনাগুলো বলছে পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা বেইজ উপপাদ্যে দেখলাম যে এই ঘটনাগুলো কিন্তু পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা নয়। তাহলে বিবৃতি বি হচ্ছে মিথ্যা। তাহলে আমরা দেখি সঠিক উত্তর কোনটি। দেখো সিতে বলা আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। তাহলে সঠিক উত্তর হলো আমার সি। এরপর আমরা রিজনিংয়ের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নে
বিবৃতি 1 দেওয়া আছে আর বিবৃতি 2 দেওয়া আছে। এই বিবৃতি 1 এবং 2 ভালোভাবে বিবেচনা করে আমাদের বলতে হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক। প্রথমে আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। বিবৃতি 1 বলছে, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি এ, বি, সি এবং ডি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা চারটির একটি ঘটে। যদি PA = 0.3, PB, PC এবং PD এদের মান দেওয়া আছে, আবার P(x/A), P(x/B), P(x/C) এবং P(x/D) এদের মানও দেওয়া আছে। তবে P(B/x) এর মান হবে 0.4। তোমরা কি করো, তোমরা প্রথমেই P(B/x) এর মান নির্ণয় করো এবং যদি দেখো P(B/x) এর মান 0.4 এসছে, তাহলে বলে দাও যে বিবৃতি 1 সঠিক। এই অঙ্কের ক্ষেত্রে তুমি যদি P(B/x) এর মান নির্ণয় করতে যাও তাহলে দেখবে P(B/x) এর মান হবে 0.4। তাহলে তুমি বলবে বিবৃতি 1 সঠিক। কিন্তু এক্ষেত্রে বিবৃতি 1 সঠিক নয়। কেন? কারণ দেখো, বিবৃতি 1 এ প্রথমেই বলেছে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি এ, বি, সি এবং ডি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা চারটির একটি ঘটে। যেহেতু প্রথমেই প্রশ্নে বলে দেওয়া আছে যে এ, বি, সি ও ডি এই ঘটনা চারটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। আমরা জানি যে কোনো ঘটনা বা অনেকগুলো ঘটনা যদি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হয় তাহলে তাদের প্রত্যেকটির প্রবাবিলিটির মানের যোগফল হবে 1। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে এ, বি, সি, ডি এই ঘটনা চারটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাই এক্ষেত্রে P(A) প্লাস P(B) প্লাস P(C) প্লাস P(D) = 1 হবে। এবার দেখি এখানে যে মানগুলো দেওয়া আছে P(A), P(B), P(C) এবং P(D) তাদের যোগফল 1 হচ্ছে কি। দেখো, P(A) এর মান দেওয়া আছে হচ্ছে 0.3, P(B) এর মান দেওয়া আছে প্লাস 0.2 প্লাস P(C) এর মান দেওয়া আছে 0.6 প্লাস P(D) এর মান দেওয়া আছে 0.4। এখন যদি এদেরকে আমরা যোগ করি তাহলে কত পাবো? দেখো 1.5। তাহলে দেখো এদের যোগফল 1 এলো না, অর্থাৎ not equal to 1। তাহলে এ, বি, সি, ডি এই ঘটনা চারটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ নয়। কিন্তু প্রশ্নে বলা আছে যে এ, বি, সি, ডি ঘটনা চারটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তাহলে প্রথমেই বিবৃতি 1 মিথ্যা হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে সঠিক নয়, সঠিক নয়। এবার আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। চলো, বিবৃতি 2 বলছে, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি A1, A2, A3... AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনার একটি ঘটে। তবে P(AI/X) = P(AI × P(X/AI) by P(A1 × P(X/A1) plus P(A2 × P(X/A2) plus ... সবার শেষে আছে প্লাস P(AN × P(X/AN)। বিবৃতি 2তে যে বিবৃতিটি আছে সেটি হলো বেইস থিওরেমের বিবৃতি। বেইস থিওরেমের বিবৃতি।
এবং বিবৃতিটি সঠিক। তাহলে আমরা বলবো যে বিবৃতি 2 সঠিক। তাহলে এবার আমরা বিকল্পগুলো দেখি কোনটি সঠিক উত্তর। দেখো ডিতে দেয়া আছে বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 সঠিক। তাহলে আমার সঠিক উত্তর হলো ডি। এরপর আমরা ট্রু অ্যান্ড ফলস প্রশ্নের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো একটি থলি এ এর মধ্যে 2টি সাদা ও 3টি লাল বল এবং অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা ও 5টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয়। বিবৃতি 1-এ বলা হয়েছে বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14। বিবৃতি 2-তে বলা হয়েছে থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2 × 3/5। আর বিবৃতি 3-তে বলা হয়েছে তোলা বলটি লাল হলে বলটি থলি এ থেকে তোলার সম্ভাবনা 27/52। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। বিবৃতি 1-এ কি বলছে না বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14। এটি ট্রু না ফলস দেখব। আমি প্রথমে দুটি থলি অঙ্কন করলাম। একটি থলির নাম দিলাম এ আর একটি থলির নাম দিলাম বি। প্রশ্নে বলা আছে থলি এতে 2টি সাদা বল ও 3টি লাল বল আছে। তাহলে থলি এ এর মধ্যে হোয়াইট বল আছে 2টি এবং রেড বল আছে 3টি। আর বি থলির মধ্যে বলা আছে 4টি সাদা ও 5টি লাল বল আছে। তাহলে বি থলির মধ্যে আছে আমার হোয়াইট বল হচ্ছে 4টি এবং লাল বল আছে 5টি। তাহলে এ থলিতে টোটাল বল আছে কটা? 5টা। আর বি থলিতে টোটাল বল আছে 9টা। তাহলে এই থলিতে 5টা টোটাল বল আর বি থলিতে 9টা হচ্ছে টোটাল বল। এবার এই দুটো থলির মধ্য থেকে আমাকে একটি থলি নির্বাচন করতে হবে। যেহেতু দুটো থলি আছে তাই প্রত্যেকটি থলির নির্বাচন হওয়ার সম্ভাবনা হবে 1/2। তাহলে আমরা লিখতে পারবো যে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু 1/2। আমরা নির্ণয় করছি বিবৃতি 1 অর্থাৎ বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14 হবে কি দেখছি। তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে ধরি বলটি লাল হওয়ার ঘটনা এক্স। তাহলে অতএব পি অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো বলটি লাল হওয়ার ঘটনা, বলটি লাল হলে সেটি এ থলি থেকেও আসতে পারে আবার বি থলি থেকেও আসতে পারে। তাহলে বলটি লাল হওয়ার ঘটনা পি এক্স ইকুয়াল টু লিখব পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ। যদি এ থলি চয়েস করা হয় তাহলে এটা হবে প্লাস যদি বি থলি চয়েস হয়ে যায় তাহলে হবে পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ এ এর মান 1/2 ইন্টু পি অফ এক্স বাই এ এর মান কত হবে? পি অফ এক্স বাই এ বলতে কি বোঝায়? পি অফ এক্স বাই এ বলতে বোঝায় যে এ থলিটি নেওয়া হয়েছে এটা আমরা জেনে গেছি এবং এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। আমরা দেখতে পাচ্ছি এ থলিতে টোটাল বল আছে কটা? 5টি আর লাল বল আছে 3টি। তাহলে এ থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা হচ্ছে 3/5। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/2 ইন্টু 3/5 প্লাস পি অফ বি এর মান 1/2 ইন্টু পি অফ এক্স বাই বি অর্থাৎ বি থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। বি থলিতে টোটাল বল আছে কটা? 9টা আর লাল বল আছে 5টা। তাহলে পি অফ এক্স বাই বি এর মান হবে 5/9 ইকুয়াল টু 3/10 প্লাস 5/18। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 26/45।
কিন্তু বিবৃতি 1 বলছে যে বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখলাম যে বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 26/45। তাহলে আমরা বলবো বিবৃতি 1 হচ্ছে মিথ্যা, মানে ফলস। বিবৃতি 1 হয়ে গেল আমার ফলস। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। বিবৃতি 2তে বলেছে থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2 × 3/5। আমরা থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করব। তারপর দেখব যে মানটি পাবো সেটি 1/2 × 3/5 এর সঙ্গে সমান কি। দেখো বিবৃতি 2তে বলেই দেয়া আছে যে থলি এ নির্বাচন করা হয়েছে, তাহলে যে বলটি আমরা এই থলি এ থেকে তুললাম সেটি লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এক্ষেত্রে নির্ণয় করব কি না, এক্ষেত্রে নির্ণয় করব অতএব পি অফ, যেহেতু এ থলিটি নির্বাচন করেছি এটি বলা আছে তাই নিচে আমরা লিখব এ, এবং বলটি লাল হওয়ার ঘটনা আমরা এক্স ধরেছি তাই উপরে লিখব এক্স, অর্থাৎ পি অফ এক্স বাই এ আমরা নির্ণয় করব। পি অফ এক্স বাই এ বলতে বোঝায় যে এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। এখন আমরা দেখতে পাচ্ছি এ থলিতে টোটাল বল আছে কটা, এ থলিতে টোটাল বল আছে 5টা। তাহলে 5টি বল থেকে একটি বল তোলা যায় 5C1 প্রকারে, মানে 5 প্রকারে। এবার যেহেতু তোলা বলটি লাল হবে তাহলে অবশ্যই যে বলটি তুলব সেটি এই 3টি বলের মধ্য থেকে আসতে হবে। তাহলে 3টি লাল বল থেকে একটি লাল বল নেওয়া যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে। তাহলে উপরে আমরা লিখে ফেললাম 3। তাহলে পি অফ এক্স বাই এ এর মান হলো 3/5। কিন্তু বিবৃতি 2তে বলা আছে যে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 × 3/5। তাহলে আমরা যেটা নির্ণয় করলাম আর যেটা দেওয়া আছে সেটা আলাদা, তাই আমরা বলতে পারবো যে বিবৃতি 2 হচ্ছে ফলস। এরপর আমরা বিবৃতি 3 নিয়ে আলোচনা করব। বিবৃতি 3তে বলছে তোলা বলটি লাল হলে বলটি থলি এ থেকে তোলার সম্ভাবনা 27/52। তাহলে আমরা এক্ষেত্রে নির্ণয় করব কি না, অতএব পি অফ, আমাদের দেখো জানা আছে যে তোলা বলটি লাল। দেখো তোলা বলটি লাল হওয়ার ঘটনা আমি ধরেছি এক্স, তাহলে আমি নিচে লিখব এক্স। তাহলে বিবৃতি 3তে বলেছে দেখো তোলা বলটি লাল হলে বলটি এ থেকে তোলার সম্ভাবনা, অর্থাৎ বলটি এ থলি থেকে তোলার সম্ভাবনা। তাহলে আমরা উপরে লিখব কত, এ, অর্থাৎ আমরা নির্ণয় করব পি অফ এ বাই এক্স। আমরা জানি পি অফ এ বাই এক্স ইকুয়াল টু, নিচে হবে পি অফ এক্স আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু, নিচে হবে পি অফ এক্স, উপরে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ। আমরা জানি যে পি অফ এ এর মান হচ্ছে 1/2 আর পি অফ এক্স বাই এ, এক্স বাই এ মানে এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। আমরা জেনেছি এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5। আর আমরা একেবারে প্রথমেই দেখবে পি অফ এক্স এর মান বার করেছিলাম, পি অফ এক্স এর মান পেয়েছিলাম 26/45। তাহলে চলো এখানে এই সব মানগুলো আমরা সব বসিয়ে দিই। তাহলে আমরা পাচ্ছি কত, ইকুয়াল টু বসালে পি অফ এ এর মান হচ্ছে 1/2 ইন্টু পি অফ এক্স বাই এ এর মান হচ্ছে 3/5 আর পি অফ এক্স এর মান হচ্ছে 26/45। এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। তাহলে দেখবে আমরা লিখছি 1/2 ইন্টু 3/5
ইন্টু 45/26। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। এবার দেখো আমরা পাচ্ছি 5 9 45 ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো হচ্ছে 27/52। দেখো বিবৃতি থ্রিতে বলা আছে যে সম্ভাবনা হবে 27/52। তাহলে আমরা বলতে পারবো কি না বিবৃতি 3 হচ্ছে ট্রু। তাহলে এবার দেখি সঠিক উত্তর কোনটি। দেখো ডি হবে সঠিক উত্তর, বিবৃতি 3 সত্য। এরপর আমরা ট্রু ফলস প্রশ্নের 2 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বিবৃতি 1-এ বলা হয়েছে বেইজ উপপাদ্যের A1, A2, A3, an এর ক্ষেত্রে P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন an ইকুয়াল টু 1। P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন an ইকুয়াল টু 1 মানেই বোঝায় যে A1 A2 A3 an এই ঘটনাগুলো সম্পূর্ণ। আবার দেখো বলেছে বিবৃতি 1-এই P of AI ইন্টারসেকশন AJ ইকুয়াল টু 0, I এবং J এর মান 1 থেকে n পর্যন্ত আছে এবং I নট ইকুয়াল টু J। P of AI ইন্টারসেকশন AJ ইকুয়াল টু 0 এবং I নট ইকুয়াল টু J, এটা মানে বোঝায় যে এই ঘটনাগুলো পরস্পর পৃথক। তাহলে ঘটনাগুলো কি হলো আবার হচ্ছে পরস্পর পৃথক। তাহলে দেখো বেইজ থিওরেমের ক্ষেত্রে আমরা জানি যে A1 A2 A3 an এই ঘটনাগুলো পরস্পর সম্পূর্ণ এবং পৃথক হতে হয়। তাহলে বিবৃতি 1টা বেইজ থিওরেমের জন্য ঠিকই বলছে। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আমরা বিবৃতি 2 দেখব। দেখো বিবৃতি 2তে বলেছে P of A/B ইকুয়াল টু, আমরা জানি নিচে যেহেতু B আছে তাই আমরা নিচে লিখব হচ্ছে P of B, আর উপরে লিখব মানে হরে লিখব P of এই দুটোর ইন্টারসেকশন মানে A ইন্টারসেকশন B। তাহলে দেখো বিবৃতি 2তে দেওয়া আছে P of A/B ইকুয়াল টু P of A ইন্টারসেকশন B বাই P of B। তাহলেও আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2ও সত্য। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে? দেখো দেখো সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1 ও 2 সত্য। এরপর আমরা ডায়াগ্রাম অর চার্ট বেস টাইপ প্রশ্নের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো ওপরের চিত্রের মধ্য থেকে যথেচ্ছভাবে একটি বিন্দু নির্বাচন করা হলো। দেখা গেল নির্বাচিত বিন্দুটি লাল, তবে বিন্দুটি চিত্রের নীল অংশ থেকে নির্বাচন করার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? তাহলে দেখো প্রশ্নে বলেছে যে আমরা প্রথমে একটি বিন্দু নির্বাচন করব এবং নির্বাচিত বিন্দু যেটা সেটা দেখতে পেলাম আমি লাল। তাহলে এই নির্বাচিত বিন্দুটি নীল অংশ থেকে আসার সম্ভাবনা কত? প্রথমে তোমরা ভালোভাবে চিত্রটি খেয়াল করো। দেখো একটি এখানে বর্গক্ষেত্র আঁকা আছে, সেই বর্গক্ষেত্রকে প্রথমে 4টে ত্রিভুজে ভাগ করা হয়েছে। তারপর এই বর্গক্ষেত্রের ভেতরে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এখানে ত্রিভুজের যে কালারগুলি আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। নীল কালার হলো এই অংশটা, এই অংশটার কালার হচ্ছে নীল। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি ধরবো না, প্রথমে ধরবো যে
ধরি নির্বাচিত বিন্দুটি লাল হওয়ার ঘটনা হচ্ছে এস। এরপর আমরা ধরব ও বিন্দুটির নীল অংশ থেকে আসার ঘটনা হচ্ছে এ। তাহলে আমরা প্রথমে এবার অতএব এনএস এর মান নির্ণয় করব। দেখো এস ঘটনাটা আমি কি ধরেছি না নির্বাচিত বিন্দুটি লাল হওয়ার ঘটনা। যে বিন্দুটি আমি এই বর্গক্ষেত্রের মধ্য থেকে নির্বাচন করেছি সেই বিন্দুটি হচ্ছে লাল। তাহলে দেখো লাল বিন্দুগুলো কোথায় আছে? লাল বিন্দুগুলো সব আমার এই সার্কেলের মধ্যে আছে। দেখো সমস্ত লাল বিন্দুগুলোই এই বৃত্তের মধ্যে আছে। তাহলে আমি যে একটি লাল বিন্দু নির্বাচন করেছি সেই লাল বিন্দুটি অবশ্যই এই বৃত্তের মধ্য থেকেই এসেছে। এবার দেখো বৃত্তের মধ্যে কতগুলি লাল বিন্দু আছে। আমরা দেখতে পাচ্ছি বৃত্তের মধ্যে লাল বিন্দুর সংখ্যা হচ্ছে 4, 3, 7, 8, 9, 1, 10টি। তাহলে বৃত্তের মধ্যে লাল বিন্দুর সংখ্যা হচ্ছে 10টি। তাহলে এই 10টি লাল বিন্দু থেকে একটি লাল বিন্দু নেওয়া যায় 10C1 প্রকারে ইকুয়াল টু 10 প্রকারে। এরপর আমরা নির্ণয় করব এন অফ এ এর মান। আমরা দেখো এ ঘটনাটা কি ধরেছি না এ ঘটনাটা ধরেছি বিন্দুটি নীল অংশ থেকে আসার ঘটনা হচ্ছে এ। তাহলে চিত্রে আমরা যদি নীল যে অংশ আছে অর্থাৎ নীল ত্রিভুজাকার যে অংশ আছে তার মধ্য থেকে লাল বিন্দুটি যদি আসে তার ঘটনা হচ্ছে এ। তাহলে দেখো এই নীল ত্রিভুজাকার অংশের মধ্যে আমার লাল বিন্দু আছে কেবলমাত্র 3টে। তাহলে অবশ্যই ওই একটি লাল বিন্দু যদি নীল অংশ থেকে আসতে হয় তাহলে এই 3টে লাল বিন্দুর মধ্য থেকেই আসতে হবে। আমরা জানি 3টে লাল বিন্দু থেকে একটি লাল বিন্দু নেওয়া যায় 3C1 প্রকারে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে এন এ ইকুয়াল টু 3C1। 3C1 মানে হচ্ছে 3। অতএব নির্ণীয় সম্ভাবনা মানে পি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস। দেখো এন অফ এ এর মান পেয়েছি আমি 3 আর এন অফ এস এর মান পেয়েছি 10। তাহলে নির্ণীয় সম্ভাবনা হয়ে গেল আমার 3/10। তাহলে চলো আমরা দেখে ফেলি সঠিক উত্তর কোনটি। না সঠিক উত্তর হবে বি 3/10। এরপর আমরা ডায়াগ্রাম অর চার্ট বেস এর 2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে দেখো দুটো বাক্স দেওয়া আছে, বাক্স 1 এবং বাক্স 2। বাক্স 1-এ 3টে লাল বল আছে এবং 7টা কালো বল আছে, অর্থাৎ বাক্স 1-এ টোটাল বল আছে হচ্ছে 10টা। আবার দেখো বাক্স 2-তে 5টি লাল বল আছে, 5টি কালো বল আছে, অর্থাৎ বাক্স 2-তেও টোটাল বল আছে 10টা। আবার দেখো বলে দেওয়া আছে বাক্স 1 নির্বাচনের সম্ভাবনা হচ্ছে 2/5 এবং বাক্স 2 নির্বাচনের সম্ভাবনা হচ্ছে 3/5। এই যে ব্যক্তি আছে এই ব্যক্তিটির নাম হচ্ছে অর্ক। চলো এবার আমরা প্রশ্নটি পড়ি। না বাক্স দুটির কোনো একটি থেকে অর্ক একটি বল তুলল। অর্কর তোলা বলটি কালো হলে বলটি বাক্স 2 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। আমরা বাক্স 1-কে নাম দিলাম এ বাক্স অর্থাৎ বক্স এ, আর বাক্স 2-কে নাম দিলাম বক্স বি। তাহলে বক্স এ নির্বাচনের সম্ভাবনা অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু হবে 2/5, একইভাবে পি অফ বি হবে 3/5। তাহলে আমরা লিখতে পারবো যে অ্যান্সারে কি না পি অফ এ ইকুয়াল টু হচ্ছে 2/5 আর পি অফ বি ইকুয়াল টু হচ্ছে 3/5। এরপর আমরা ধরে নেব যে অর্কর তোলা বলটি
কালো হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমরা ধরে নিই যে ধরি অর্ক তোলা বলটি কালো হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমরা এবার নির্বাচন করব, অতএব পি অফ ডাব্লু বাই এ। পি অফ ডাব্লু বাই এ মানে এ বাক্সটি নেওয়া হয়েছে এবং সেখান থেকে একটি বল তোলা হয়েছে, তোলা বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। আমরা দেখতে পাচ্ছি বাক্স এতে টোটাল বল আছে 10টা, তাই আমরা নিচে লিখে ফেললাম 10, কারণ 10টি বল থেকে একটি বল নেওয়া যায় 10C1 প্রকারে, মানে 10C1 ভ্যালুই হচ্ছে 10 প্রকারে। এবার বাক্স এতে আমরা দেখতে পাচ্ছি কালো বল আছে হচ্ছে 7টা, তাহলে 7টি কালো বল থেকে একটি কালো বল নেওয়া যায় 7C1 প্রকারে। 7C1 মানে 7, অর্থাৎ উপরে লিখলাম আমরা 7, অর্থাৎ পি অফ ডাব্লু বাই এ এর মান হয়ে গেল 7/10। এরপর আমরা নির্ণয় করব পি অফ ডাব্লু বাই বি ইকুয়াল টু কত। দেখো বি বাক্সটি যদি নেওয়া হয় তাহলে সেখান থেকে যদি একটি বল তোলা হয় তাহলে তোলা বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, সেটাই হচ্ছে পি অফ ডাব্লু বাই বি। বি বাক্সে 10টি বল আছে, তাহলে 10টা বল থেকে একটা বল তোলা যায় 10C1 প্রকারে। 10C1 মানে 10, তাহলে আমরা নিচে লিখলাম 10। আর বাক্স বিতে আমরা দেখতে পাচ্ছি কালো বল আছে টোটাল হচ্ছে 5টা, তাহলে 5টি কালো বল থেকে একটি কালো বল নেওয়া যায় 5C1 প্রকারে। 5C1 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা উপরে লিখলাম 5। তাহলে পি অফ ডাব্লু বাই বি এর মান হয়ে গেল 5/10। তাহলে এবার আমরা দেখি আমাদের কি নির্ণয় করতে হবে। দেখো অর্কর তোলা বলটি হচ্ছে কালো, যেটা আমরা জেনে গেছি। তাহলে বলটি বাক্স 2 অর্থাৎ বক্স বি থেকে তোলার সম্ভাবনা কত। যেহেতু আমরা জেনে গেছি যে অর্কর তোলা বলটি হচ্ছে কালো এবং তার ঘটনা হচ্ছে ডাব্লু, তাহলে আমরা কি নির্ণয় করব না, আমরা নির্ণয় করব পি অফ, নিচে লিখব ডাব্লু, আর বাক্স 2 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা, বাক্স 2 এর নাম দিয়েছি আমরা বক্স বি, তাহলে আমরা উপরে লিখব হচ্ছে বি, অর্থাৎ আমরা নির্ণয় করব পি অফ বি বাই ডাব্লু। চলো আমরা নেক্সট পেজে পি অফ বি বাই ডাব্লু এর মান নির্ণয় করি। অতএব পি অফ বি বাই ডাব্লু এর ফর্মুলা হচ্ছে আমরা আগেই জেনেছি, পি অফ বি ইন্টারসেকশন ডাব্লু বাই পি অফ ডাব্লু। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন ডাব্লুকে আমরা লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ ডাব্লু বাই বি, বাই এই পি অফ ডাব্লুর বদলে আমরা কি লিখবো, আমরা আগেই জেনেছি যে যেহেতু আমার এখানে দুটো বাক্স আছে যাদের নাম দিয়েছি এ এবং বি, তাই আমরা এই রাশিতে বি এর জায়গায় একবার এ বসাবো আর একবার বি এর জায়গায় বি বসাবো, দিয়ে নিচে লিখবো এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবো। তাহলে আমাদের নিচে হবে, দেখো প্রথমে হবে কত না, পি অফ এ মানে বি এর জায়গায় এ বসালে ইন্টু পি অফ ডাব্লু বাই এ প্লাস বি এর জায়গায় বি বসালে আমরা পাবো পি অফ বি ইন্টু পি অফ ডাব্লু বাই বি। নেক্সট লাইন আমরা লিখবো ইকুয়াল টু। এবার দেখো এদের মানগুলো সব আমরা আগেই নির্ণয় করে ফেলেছি, দেখো এখানে সব মানগুলো আমার নির্ণয় করা আছে, এই মানগুলোই আমরা ওখানে বসিয়ে দেব। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা পাবো দেখো এত বাই এত, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করছি। যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যার নিচে 5x10 মানে 50 আছে, 5x10, অর্থাৎ আমরা সব সংখ্যার নিচ থেকে 5x10 বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু, তাহলে ওপরে পড়ে থাকবে কত 3x5, 3x5 মানেই হচ্ছে 15, বাই নিচে প্রথমে পড়ে থাকছে 2x7 মানে হচ্ছে 14 প্লাস 3x5 মানে 15। তাহলে আমরা নেক্সট লাইন লিখছি ইকুয়াল টু 15/29, এই 15/29 হলোই আমার অ্যান্সার। তাহলে চলো দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো আমার সঠিক উত্তর হলো এ 15/29 অর্থাৎ 15/29। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের একের দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, মোটর গাড়ির চালক এবং ট্রাক চালকের দুর্ঘটনা
ঘটানোর সম্ভাবনা যথাক্রমে 1/100, 3/100 এবং 3/20। ওই বিমা কোম্পানিতে বিমা করা আছে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলে তিনি মোটর গাড়ির চালক এবং দুর্ঘটনাগ্রস্ত হবে তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। আমি তোমাদের এর আগে বলেছি যে প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়বে। দেখো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক এর দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 1/100, মোটর গাড়ি চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 3/100 এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 3/20। প্রশ্নের উত্তর করি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা হচ্ছে এম ও দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো আমাদের নির্ণয় করতে হবে যে যে ব্যক্তিকে আমরা নির্বাচন করেছি তিনি মোটর গাড়ির চালক এবং দুর্ঘটনাগ্রস্ত হবে, অর্থাৎ উভয় হবে। অর্থাৎ এখানে এমও ঘটবে আবার এও ঘটবে। তাহলে আমাদের এম এবং এ যদি উভয় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি না, আমাদের নির্ণয় করতে হবে পি অফ এম ইন্টারসেকশন এ। এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো পি অফ এম ইন্টারসেকশন এ, এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, এটা মানেই হচ্ছে পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম, এটা লিখতে পারি। ঠিক আছে, অথবা আমি কি লিখতে পারি? অথবা আমি লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ এম বাই এ। এবার দেখো এখানে কোন ফর্মুলাটি আমরা প্রয়োগ করব। পি অফ এ মানে কি? পি অফ এ মানে হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমার কিন্তু এখানে স্কুটার, মোটর গাড়ি এবং ট্রাক চালকের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলে দিয়েছে আলাদা আলাদাভাবে, কিন্তু আমি এখানে এ মানে ধরেছি শুধু দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কোন গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমি ধরিনি, তাই আমরা এই শেষের ফর্মুলাটি এখানে প্রয়োগ করব না। তাহলে আমরা এখানে প্রয়োগ করব কি না, এখানে আমরা প্রয়োগ করব প্রথম ফর্মুলা যেটা আমরা লিখেছি, অর্থাৎ পিঙ্ক কালারের ফর্মুলাটি, অর্থাৎ পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম। এবার দেখো পি অফ এম মানে কত? পি অফ এম বলতে কি বোঝায়? এম মানে ধরেছি মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে পি অফ এম হবে কি না, পি অফ এম হবে টোটাল কতজন চালক আছে সেটা আমরা নিচে লিখব। টোটাল আছে দেখো 2000 প্লাস 4000 প্লাস 6000 মানে 12000 টোটাল চালক। তাহলে নিচে লিখলাম হচ্ছে 12000। আর মোটর গাড়ির চালক কতজন আছে? মোটর গাড়ির চালক আছে দেখো 4000। তাহলে 4000, তাহলে পি অফ এম মানে হচ্ছে 4000 বাই 12000। তাহলে পি অফ এম বলতে কি বোঝাচ্ছে না, যে ব্যক্তিকে আমি নির্বাচন করেছি সেই ব্যক্তিটি মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা, এটা ইন্টু পি অফ এ বাই এম, এটার মান কত হবে? দেখো পি অফ এ বাই এম বলতে বোঝায় যে মোটর গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, অর্থাৎ দেখো এম নিচে আছে, এম নিচে আছে মানে এটা আমার জানা আছে। তাহলে এম মানে আমি কি ধরেছি? মোটর গাড়ি চালক হওয়ার ঘটনা, তার মানে মোটর গাড়িটি নেওয়া হয়েছে এটা জানা আছে। আর উপরে আছে এ মানে অ্যাক্সিডেন্ট করেছে, অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে মোটর গাড়িটি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কত। দেখো মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা হচ্ছে 3/100। তাহলে আমরা এখানে লিখব ইন্টু 3/100।
এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো এই 12,000কে 4,000 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3, আর এই 3 আর 3 কেটে গেলে পাবো আমরা 1, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আমার 1/100। তাহলে এই 1/100ই হলো আমার অ্যান্সার। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 1-2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 1 দাগের 1 প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটি সেম, শুধু উত্তরটি এখানে আলাদা চাওয়া হয়েছে। দেখো প্রশ্নটি হচ্ছে, কোনো বিমা কোম্পানি 2,000 জন স্কুটার চালক, 4,000 জন মোটর গাড়ি এবং 6,000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, মোটর গাড়ি চালক এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যথাক্রমে 1/100, 3/100 এবং 3/20। ওই বিমা কোম্পানির কোনো একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিমার টাকার জন্য কোম্পানিতে যোগাযোগ করলো। ওই ব্যক্তি একজন মোটর গাড়ি চালক হওয়ার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। দেখো 1 দাগের 1 প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটির সেম, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। এখানে কি উত্তর চাওয়া হয়েছে না, বলছে ওই বিমা কোম্পানির কোনো একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিমার টাকার জন্য কোম্পানিতে যোগাযোগ করলো। অর্থাৎ একজন চালক দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে, তাহলে ওই যে চালক দুর্ঘটনাগ্রস্ত হলো সেই চালক একজন মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা আগেই জেনে গেছি যে একজন বিমাকারী দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, আমাদের নির্ণয় করতে হবে ওই ব্যক্তি একজন মোটর গাড়ি চালক হওয়ার সম্ভাবনা। অ্যান্সার। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমেই ধরে নেব যে ধরি একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনা হচ্ছে এ, তারপর ধরব ও স্কুটারের চালক হওয়ার ঘটনা হচ্ছে এস, অর্থাৎ একজন বিমাকারী স্কুটারের চালক হওয়ার ঘটনা হচ্ছে এস। তারপর আমরা ধরব যে মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা এম, আর সবশেষে ধরব ও ট্রাকের চালক হওয়ার ঘটনা টি। অতএব পি অফ এ বাই এস এর মান কত হবে? পি অফ এ বাই এস বলতে কি বোঝায়? পি অফ এ বাই এস বলতে বোঝায় যে স্কুটার চালকটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ বাই এস, যেহেতু এস নিচে আছে তাই আমরা জেনে গেছি যে যে ব্যক্তিটি দুর্ঘটনা ঘটিয়েছে সে হচ্ছে স্কুটার চালক। তাহলে স্কুটার চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনাটা কত? পি অফ এ বাই এস বলতে বোঝায়। তাহলে দেখো পি অফ এ বাই এস ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/100, কারণ এখানে বলেই দেওয়া আছে স্কুটার চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 1/100, তাহলে এটা হচ্ছে 1/100। একইভাবে আমরা লিখতে পারবো পি অফ এ বাই এম ইকুয়াল টু হচ্ছে 3/100 এবং পি অফ এ বাই টি ইকুয়াল টু হচ্ছে 3/20। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো তাহলে আমাদের নির্ণয় কি করতে বলেছে না, ওই ব্যক্তি একজন মোটর গাড়ির চালক, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে পি অফ এম, কারণ পি অফ এম মানে কি না সে মোটর গাড়ির চালক, এখানে এমটা মানে হচ্ছে মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলেছে। কিন্তু তার আগে একটা শর্ত বলে দিয়েছে, বা তার আগে আমরা একটা জিনিস জেনে গেছি যে ওই ব্যক্তিটি দুর্ঘটনা ঘটিয়েছে, তাহলে এম বাই এ এটা আমাকে নির্ণয় করতে হবে। পি অফ এম বাই এ আমাকে নির্ণয় করতে হবে। চলো নেক্সট পেজে পি অফ এম বাই এ নির্ণয় করে ফেলি। অতএব পি অফ এম বাই এ ইকুয়াল টু আমরা জানি পি অফ এম ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়াল টু পি অফ এম
ইন্টারসেকশন এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম বাই, নিচে আমরা কি লিখব, নিচে আমরা দেখো এই এম এর পরিবর্তে আমরা কি কি বসাবো, এম এর পরিবর্তে একবার এস বসাবো, তারপর এম এর জায়গায় একবার এম বসাবো, আর একবার হচ্ছে টি বসাবো। ঠিক আছে, মানে স্কুটার, মোটরসাইকেল আর ট্রাকের দুর্ঘটনা ঘটানোর ঘটনা হচ্ছে এইগুলো। তাহলে চলো নিচে লিখি, লেখার পর তাদের মাঝে যোগ চিহ্ন দেবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে পি অফ এস ইন্টু পি অফ এ বাই এস প্লাস পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম প্লাস পি অফ টি ইন্টু পি অফ এ বাই টি ইকুয়াল টু, এদের সবার মান আমার জানা আছে, সেগুলো আমরা ঠিকঠাক বসাবো। চলো মানগুলো বসিয়ে ফেলি। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি কিভাবে করি। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যার দেখো লবে 3টে করে শূন্য আছে, প্রত্যেকটি সংখ্যার লবে 3টে করে শূন্য আছে। তাহলে এই 3টে করে শূন্য আমি বাদ দিয়ে দেবো। আবার হরে দেখো উপরের সংখ্যাটির ক্ষেত্রে দেখো হরে 5টি শূন্য আছে, নিচের যে সংখ্যাগুলো আছে প্রথম সংখ্যাটির ক্ষেত্রে হরে 5টি শূন্য আছে, দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রেও হরে 5টি শূন্য আছে, কিন্তু তৃতীয় সংখ্যাটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হরে 4টি শূন্য আছে। তাহলে 5টি শূন্য আমি করার জন্য কি করব, এটার উপর এবং নিচে আমি যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 5 × 20 100, তাহলে 100 ইন্টু 12,000 যদি করি তাহলে হরে আমার 5টি শূন্যই হবে। ঠিক আছে, তাহলে আমরা লব থেকে 3টে শূন্য এবং হর থেকে 5টা শূন্য বাদ দিয়ে সংখ্যাগুলি গুণফল আকারে লিখব। কিন্তু এক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে, এই রাশিটির গুণের ক্ষেত্রে আমি করব 6 ইন্টু 3 ইন্টু 5। চলো নেক্সট পেজে আমরা এগুলো লিখে ফেলি, বা তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করতে পারো। ইকুয়াল টু আমরা দেখবে গুণ করলে এটা পাবো, ইকুয়াল টু এটা পরে আমরা লিখতে পারবো 12/104। এবার যদি 12কে আমি 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 3 12, আর 104কে 4 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 26, ইকুয়াল টু হচ্ছে 3/26। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হলো সি, 3/26। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 2-এর দাগের 1-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, দুটি থলি 1 ও 2 আছে। 1 থলিতে 3টি সাদা ও 4টি কালো বল এবং 2 থলিতে 5টি সাদা ও 6টি কালো বল আছে। সুমন থলি দুটির একটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলে। তাহলে সুমন থলি 1 থেকে একটি সাদা বল তুলেছে, তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার, আমরা প্রথমে ধরে নেব যে থলি 1 নির্বাচন করার ঘটনা হচ্ছে এ এবং থলি 2 নির্বাচন করার ঘটনা হচ্ছে বি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে ধরি থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা এ ও থলি 2 নির্বাচিত হওয়ার ঘটনা বি। এরপর আমরা আরও ধরে নেব যে থলি থেকে একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমরা ধরে নিই যে একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। যেহেতু সুমন থলি দুটির একটি থেকে সে একটি বল তোলে, অর্থাৎ দুটো থলির মধ্যে সে প্রথমে একটা থলি চয়েস করে। যেহেতু এখানে দুটো থলি আছে তাই প্রথম থলি চয়েস করার সম্ভাবনা অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু হাফ। একইভাবে দ্বিতীয় থলি চয়েস করার সম্ভাবনাও হবে হাফ। তাহলে আমরা বলতে পারবো পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে আমরা লিখে ফেলি পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে
হাফ। তাহলে আমরা কি নির্ণয় করব এবার দেখি। দেখো আমাদের নির্ণয় করতে বলেছে যে সুমন থলি 1 থেকে একটি সাদা বল তুলেছে তার সম্ভাবনা। আমরা এখানে ধরেছি থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে এ এবং একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। অর্থাৎ যেটি নির্ণয় করতে বলেছে সেখানে এ ঘটনা এবং ডাব্লু ঘটনা উভয় একই সঙ্গে ঘটেছে। অর্থাৎ এখানে এ এবং ডাব্লু উভয় একই সঙ্গে ঘটেছে। অর্থাৎ এখানে এও ঘটেছে এবং ডাব্লুও ঘটেছে। আবার আমরা জানি যে এ ঘটনা এবং ডাব্লু ঘটনা উভয় ঘটনায় একসঙ্গে ঘটলে তাকে আমরা এ ইন্টারসেকশন ডাব্লু দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি না, এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু এর মান। আমরা পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ, বা আমরা এটার পরিবর্তে এটাও লিখতে পারি যে পি অফ ডাব্লু ইন্টু পি অফ এ বাই ডাব্লু। কিন্তু এখানে দেখো যে পি এ এর মান আমরা সহজেই পেয়ে গেছি হাফ, তাই আমরা এই প্রথম ফর্মুলাটি এক্ষেত্রে ব্যবহার করব। তাই এক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ এই সূত্রটি প্রয়োগ করব। পি অফ এ এর মান কত দেখো, পি অফ এ এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা বসিয়ে দিলাম পি অফ এ এর মান হাফ ইন্টু পি অফ ডাব্লু বাই এ এর মান কত হবে। পি অফ ডাব্লু বাই এ বলতে বোঝায় যে এ থলি থেকে অর্থাৎ 1 নম্বর থলি থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা। এবার দেখো 1 নং থলিতে মোট বল কটা আছে। 1 নং থলিতে মোট বল আছে 7টি। তাহলে 7টি বল থেকে একটি বল তোলা যায় 7C1 প্রকারে, মানে 7 প্রকারে। এই 7 প্রকারেরটি হলো এনএস এর মান, অর্থাৎ আমরা নিচে লিখব 7। এবার তোলা বলটি যদি সাদা হতে হয় তাহলে সেটি 3টি সাদা বল থেকে আসতে হবে। আমরা জানি 3টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে, সেটা আমার লবে বসবে। তাহলে পি অফ ডাব্লু বাই এ এর মান হয়ে গেল 3/7। তাহলে আমরা লিখতে পারবো পি অফ ডাব্লু বাই এ এর মান হচ্ছে 3/7। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে 3/14। এটাই আমার হচ্ছে উত্তর। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। না, আমার সঠিক উত্তর হলো এ। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের দুয়ের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আগের সঙ্গে এই প্রশ্নটি সেম, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। দেখো প্রশ্নটি হলো দুটি থলি 1 ও 2 আছে। 1 থলিতে 3টি সাদা ও 4টি কালো বল এবং 2 থলিতে 5টি সাদা ও 6টি কালো বল আছে। সুমন থলি দুটির একটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলে। সুমনের তোলা বলটি সাদা হলে বলটি 1 থেকে তোলা হয়েছে বা 1 থেকে তুলেছে তার সম্ভাবনা হলো নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি। অর্থাৎ আগের সঙ্গে অর্থাৎ 2-এর 1-এর প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটি সেম, শুধু উত্তরটি এখানে চাওয়া হয়েছে সুমনের তোলা বলটি সাদা হলে বলটি 1 নং থলি থেকে তুলেছে তার সম্ভাবনা কত হবে। অ্যান্সার তাহলে আগের মতোই এক্ষেত্রেও আমরা ধরে নিই যে ধরি থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা এ ও থলি 2 নির্বাচিত হওয়ার ঘটনা বি এবং একটি সাদা বল তোলার ঘটনা ডাব্লু। যেহেতু সুমন দুটো থলির মধ্যে একটি থলি চয়েস করে, তাই এক্ষেত্রে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে হাফ হবে। তাহলে বলতো
অতএব পি অফ ডাব্লু বাই এ এর মান কত হবে? দেখো, পি অফ ডাব্লু বাই এ বলতে বোঝায় এ থলি থেকে, অর্থাৎ 1 নং থলি থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি 1 নং থলিতে টোটাল বল আছে 7টি, তাহলে 1 নং থলিতে সাদা বল কটা আছে? না, সাদা বল আছে 3টি। তাহলে 1 নং থলি থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা পি অফ ডাব্লু বাই এ ইকুয়াল টু, আমরা লিখব, নিচে লিখব হচ্ছে টোটাল বল হচ্ছে 7, আর উপরে লিখব হচ্ছে সাদা বলের সংখ্যা 3, অর্থাৎ পি অফ ডাব্লু বাই এ ইকুয়াল টু হচ্ছে 3/7। একইভাবে পি অফ ডাব্লু বাই বি, অর্থাৎ দ্বিতীয় থলি থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা কত? আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় থলিতে টোটাল বল আছে 5 + 6 11টি, এবং শুধুমাত্র সাদা বল আছে 5টি। তাহলে পি অফ ডাব্লু বাই এ এর মান হবে 5/11। এবার দেখি আমাদের কি নির্ণয় করতে হবে। দেখো, আমাদের নির্ণয় করতে হবে সুমনের তোলা বলটি সাদা হলে বলটি থলি 1 থেকে তুলেছে তার সম্ভাবনা হলো। তাহলে আমরা আগে কি জেনে গেছি? আমরা আগে জেনে গেছি যে সুমন যে বলটি তুলেছে সেটি সাদা, এটি আমাদের আগে জানা হয়েছে। তাই আমাদের নির্ণয় করতে হবে পি অফ ডাব্লুটা হচ্ছে নিচে থাকবে। তারপর দেখো বলেছে যে বলটি থলি 1 থেকে তুলেছে তার সম্ভাবনা। তাহলে থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে এ, তাহলে আমাদের উপরে বসবে হচ্ছে এ, অর্থাৎ পি অফ এ বাই ডাব্লু আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা নেক্সট পেজে পি অফ এ বাই ডাব্লু এর মান নির্ণয় করি। অতএব পি অফ এ বাই ডাব্লু ইকুয়াল টু, আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু বাই পি অফ ডাব্লু ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ। আর যেহেতু এখানে দুটো থলি এ এবং বি আছে, তাই আমরা এই রাশিটি একবার এর পরিবর্তে এ লিখে নিচে লিখব, মাঝে প্লাস চিহ্ন দিয়ে এর পরিবর্তে বি লিখে নিচে লিখব, সেটা তোমরা জানো। তাহলে আমরা নিচে লিখব পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ ডাব্লু বাই বি। এবার দেখো এদের মানগুলো সব আমাদের জানা আছে, এগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে মানগুলো আমরা বসিয়ে ফেললে পাবো দেখো এটা। এরপর বলবো তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, আমি আমার মতো করছি। দেখো, যেহেতু আমরা দেখছি লবেও হাফ আছে এবং হরের প্রত্যেকটি রাশিতেই হাফ করে গুণ আছে, তাহলে লব এবং হর থেকে আমি হাফ বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি ইকুয়াল টু 3/7 বাই 3/7 প্লাস 5/11। নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 3/7 ইন্টু, দেখো এই 3/7 প্লাস 5/11কে আমরা যোগ করব, যোগ করে যেটা পাবো তারপর আমরা লিখতে পারবো ইন্টু 77/68, অর্থাৎ এটা যোগ করে আমরা পাবো হচ্ছে 68/77। তাহলে এটা উল্টে গেলে হবে 77/68। এবার চলো আমরা যদি 7 দিয়ে 77কে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 7 11 77 ইকুয়াল টু, এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 33/68। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি, 33/68।